আমাদের মনের ভেতর প্রতিদিন হাজারো চিন্তা আসে, কিছু পুরনো ভয়ের, কিছু ভবিষ্যতের দুশ্চিন্তার। কিন্তু কখনো কি ভেবেছেন এসব চিন্তা আসলে কার? এগুলো কি সত্যি আপনার, নাকি শুধু বাইরের বিশ্বের শব্দের প্রতিধ্বনি? ভাবুন তো, যদি মাত্র 5 মিনিটের জন্য আপনি মনের এই দৌড়ঝাঁপ থামিয়ে দেন, তাহলে কি সত্যি শান্তি অনুভব করবেন? ক্রিস বেইলি বলেন, আমরা এমন এক সময় বাস করি যেখানে দুশ্চিন্তা ও চাপ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু একটি সহজ পদ্ধতি আপনার মনকে শান্ত করার পাশাপাশি আপনাকে আরও ফোকাসড ও প্রোডাক্টিভ বানাতে পারে। এই গল্পে আমরা দেখব কিভাবে নিজের ভেতরের শান্তিকে খুঁজে পাওয়া যায়, উদ্বেগকে নিয়ন্ত্রণ করা যায় এবং একটি দিনকে উদ্দেশ্য ও পরিষ্কার মানসিকতা নিয়ে বাঁচা যায়। আরব 28 বছরের একজন পেশাজীবী, তার দিন শুরু হতো অ্যালার্মের তীক্ষ্ণ শব্দে। চোখ খুলতেই তার মাথায় ইমেইল, মিটিং, ডেডলাইন এবং সোশ্যাল মিডিয়ার আপডেটের লম্বা তালিকা তৈরি হয়ে যেত। এসবই তাকে শুরু থেকে চাপের মধ্যে ফেলে দিত। সে ফোন হাতে নিয়ে নোটিফিকেশন চেক করত, আর প্রতিটি নতুন বার্তা তাকে আরও অস্থির করে তুলত। ছোট ছোট কাজও তার কাছে ভারী লাগত। অফিসের চাপ, সিনিয়রের প্রত্যাশা, টিমমেটদের দাবিতে তার মন বোঝা হয়ে যেত। সে নিজেকে প্রশ্ন করত, সবকিছু কি সে সামলাতে পারবে? কখনো কি আরাম অনুভব করতে পারবে? রাতে ঘুমাতে গেলেও তার মাথায় চলত আগামীকালের চিন্তা, মিস করার সুযোগের আফসোস, নিজের প্রতি অসন্তোষ। সে ভাবত সে নাকি যথেষ্ট প্রোডাক্টিভ নয়। ধীরে ধীরে এসব তার মানসিক স্বাস্থ্যে স্পষ্ট প্রভাব ফেলতে শুরু করে। একদিন সে বইয়ের দোকানে ক্রিস বেইলির হাউ টু কাম ইয়োর মাইন্ড বইটি দেখে। সে জানত তার মনকে শান্ত করা প্রয়োজন। বইটি পড়া শুরু করতে বুঝতে পারল এটি শুধু তত্ত্ব নয়, বরং বাস্তবে কাজে লাগানো যায় এমন ছোট ছোট স্টেপ দিয়ে গড়া। সে প্রথমে ব্রেথ অ্যাওয়ারনেস অনুশীলন শুরু করে, মাত্র 5 মিনিট চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দেয়। শুরুতে চিন্তার ঝড় ছিল, কিন্তু কয়েক মিনিট পর চিন্তাগুলো ধীরে ধীরে থেমে গেল। সে অনুভব করল এক সূক্ষ্ম শান্তি এবং উপস্থিত থাকার অনুভূতি। পরের কয়েকদিন এই অনুশীলন চালিয়ে যেতে যেতে তার মন আরও স্থির হতে শুরু করল। এরপর সে ফোনের নোটিফিকেশন বন্ধ করল, কিছু অ্যাপ ডিলিট করল এবং নিজের জন্য নিরিবিলি সময় রাখল। প্রথমে এটি কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝল যখন সে বাইরের শব্দ থেকে দূরে থাকে তখন মন নিজে থেকেই শান্ত হয়ে যায়। অফিসেও সে আরও মনোযোগী হয়ে উঠল, মিটিংয়ে উপস্থিত থাকতে পারল, কাজ দ্রুত শেষ করতে পারল। তার প্রোডাক্টিভিটি বেড়ে গেল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন ছিল সে নিজের ভেতরের শান্তিকে অনুভব করতে শিখল। আরব এখন কাজের সময় আর ভেতরের আতঙ্ক অনুভব করত না। সে বুঝেছিল মন শান্ত থাকলে কাজ থেমে যায় না, বরং শান্ত মন তাকে ফোকাস দেয়, আর ফোকাস তাকে আরও ভালো পারফরম্যান্স দেয়। তার জন্য এটা এক ধরনের উপলব্ধি ছিল যে ভেতরের হাসল আর ভেতরের কাম দুটোকেই ব্যালেন্স করা যায়। ধীরে ধীরে সে তার রুটিনে ছোট ছোট পরিবর্তন আনতে শুরু করল। সকালে 5 মিনিট মেডিটেশন, অফিস ব্রেকে ছোট হাঁটা, আর রাতে ঘুমানোর আগে জার্নালিং। জার্নালিংয়ের সময় সে তার সব ভাবনা, দুশ্চিন্তা আর কৃতজ্ঞতার বিষয়গুলো লিখে রাখত। এই প্রক্রিয়া তার মনকে হালকা করতে সাহায্য করত। সে বুঝল চাপ শুধু বাইরের কারণে আসে না, ভেতরের অগোছালো চিন্তার ঢেউ থেকেও আসে। যখন সে এসব চিন্তাকে বিচার না করে শুধু পর্যবেক্ষণ করতে শুরু করল, তখন সে নিজের মনের প্যাটার্ন বুঝতে পারল। ধীরে ধীরে তার উপলব্ধি হল সে সবসময় এই বিশৃঙ্খলার মধ্যে থাকবে না। মানসিক শান্তি পাওয়া সম্ভব, শুধু দরকার কিছু সচেতন মনোযোগ। 1 মাস পরে আরবের পরিবর্তন স্পষ্ট ছিল। তার সহকর্মীরাও বলল সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, স্থির এবং কাজে মনোযোগী দেখাচ্ছে। তার সিদ্ধান্তগুলো আরও যুক্তিসঙ্গত হয়েছে, প্রতিক্রিয়াশীলতা কমে গেছে। বাড়িতেও সে আগের মতো সহজে বিরক্ত হয়ে যেত না। তার ভেতরের কাম বাইরের জীবনকেও বদলে দিচ্ছিল। আরবের যাত্রা শেখায় মন শান্ত রাখতে কোনো ম্যাজিক্যাল ট্রিক দরকার হয় না, দরকার ছোট কিছু পদক্ষেপ। শ্বাস সচেতনতা, মাইন্ডফুল ব্রেক, ডিজিটাল ডিটক্স, নিয়মিত জার্নালিং। সব শক্তি আছে এই সরলতার মধ্যেই। ক্রিস বেইলির বইটিও বুঝিয়েছে মানসিক শান্তি বড়সড় পরিবর্তন বা চাপপূর্ণ কৌশলে আসে না। এটি আসে আমাদের দৈনন্দিন জীবনের ভিতরেই,
ছোট ছোট অভ্যাস করে তোলার মাধ্যমে। আরবের গল্প ছিল কেবল শুরু। সে বুঝল মন শান্ত থাকলে উদ্বেগের মুহূর্তগুলো সামাল দেওয়া সহজ হয়, প্রোডাক্টিভিটিও স্বাভাবিকভাবেই বেড়ে যায়। সে প্রতিদিন সচেতনভাবে ছোট ছোট কাম মোমেন্টস তৈরি করতে লাগল, কাজ যতই ব্যস্ত হোক না কেন। প্রতিটি পাঠক বা শ্রোতা এই গল্প থেকে একটি বার্তা নিতে পারে। মন শান্ত রাখা সম্ভব, শুধু প্রয়োজন সচেতনতা এবং কিছু বাস্তবিক অভ্যাস। যখন আমরা এই অভ্যাসগুলো দৈনন্দিন জীবনে যোগ করি, তখন আমাদের মন নিজেই পরিবর্তিত হতে শুরু করে। আরব শিখল মেন্টাল পিস কোনো অনুভূতি নয়, এটা এক ধরনের প্র্যাকটিস। আর এই প্র্যাকটিসই হলো সেই সেতু যা আমাদের উদ্বেগ আর ভেতরের বিশৃঙ্খলা থেকে বের করে নিয়ে যায় ফোকাস, স্বচ্ছতা আর প্রোডাক্টিভিটির দিকে। বইটিকে ভালোভাবে বোঝার জন্য আমরা এটিকে 5টি অধ্যায়ে আলোচনা করতে যাচ্ছি। চলুন শুরু করি। অধ্যায় 1, তোমার উদ্বিগ্ন মনের প্রকৃতি বোঝা। আমাদের মন অনেক সময় রহস্যময় এবং জটিল মনে হয়। সকালবেলায় হঠাৎ বা দিনের মধ্যে কোনো সময় অজানা এক অস্থিরতা আমাদের ভেতরে ছড়িয়ে পড়ে, বা আমরা অতীতের অভিজ্ঞতাগুলোকে বর্তমানের চ্যালেঞ্জের সঙ্গে মিশিয়ে অকারণে চাপ তৈরি করি। এই মিশ্রণের কারণে মন সবসময় অস্থির থাকে আর আমরা শান্তি পাই না। মন প্রায়ই একটি অভ্যন্তরীণ সংলাপ চালিয়ে যায়, যা বারবার আমাদের কাজ, সিদ্ধান্ত এবং ফলাফলের উপর সন্দেহ তৈরি করে। আমরা ভাবি সব কিছু নিখুঁত হতে হবে, ছোটখাটো ভুলেও অপরাধ বোধ আর দুশ্চিন্তা জন্মায়। ঠিক এই সময়ে উদ্বেগ জায়গা দখল করে। এটা কোনো সতর্কবার্তা নয়, এটা কেবল সিগন্যাল যে আমাদের চিন্তাগুলো দিকহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়টা বোঝা এবং চিনতে পারাই হলো উদ্বিগ্ন মনকে শান্ত করার প্রথম ধাপ। মনকে বোঝার মানে হলো আমরা পর্যবেক্ষক হব, কিন্তু পর্যবেক্ষক হওয়া সবসময় সহজ নয়, কারণ আমাদের চিন্তাগুলো এত দ্রুত আসে যে আমরা সেগুলো থামাতে বা বিশ্লেষণ করতে পারি না। প্র্যাকটিসের মাধ্যমে আমরা শিখতে পারি কিভাবে আমাদের চিন্তাগুলোকে কোনো বিচার না করে শুধু পর্যবেক্ষণ করতে হয়। আমরা বুঝতে পারি যে আমাদের ভাবনা কেবল ভাবনা, ওগুলো আমরা নই। এই পার্থক্য একবার বুঝে গেলে উদ্বেগ ধীরে ধীরে তার শক্তি হারাতে শুরু করে। ক্রিস বেইলি যে টেকনিকগুলো কথা বলেন, তার মধ্যে প্রথম এবং সহজতম হল ডেইলি রিফ্লেকশন। প্রতিদিন মাত্র 5 মিনিট নিজের জন্য রাখুন। শান্ত জায়গায় বসুন এবং আপনার মনের ভেতরের চলাচলগুলোকে লক্ষ্য করুন। কোনো বাধা ছাড়াই ভাবনাগুলোকে আসতে দিন এবং চলে যেতে দিন। কখনো কখনো আপনি বুঝতে পারবেন মনে একই প্যাটার্ন ঘটছে, একই দুশ্চিন্তা, একই ভয়, একই আত্মসমালোচনা। এগুলোকে চিনতে পারা এবং মেনে নেওয়াই প্রথম ধাপ। গ্রহণ করার মাধ্যমেই শান্তির শুরু হয়। যখন আমরা এই দৈনিক অনুশীলনকে অভ্যাসে পরিণত করি, তখন দেখতে পাই মন সবসময় বিশৃঙ্খল থাকে না। ভাবনার মাঝে ছোট ছোট বিরতি সৃষ্টি হয়, যেখানে পরিষ্কার ভাবনা অনুভব করা যায়। প্রতিদিনের 5 মিনিটের এই অভ্যাস আমাদের এমন সক্ষমতা দেয় যে টেনশনপূর্ণ মুহূর্তেও আমরা পর্যবেক্ষকের ভূমিকায় থাকতে পারি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং সচেতন সিদ্ধান্ত দিতে পারি এবং বাইরের চাপকে ভেতরের আতঙ্কে রূপ নিতে বাধা দিতে পারি। এই অধ্যায়ের মূল শিক্ষা হল আমাদের উদ্বিগ্ন মন কোনো শত্রু নয়। এটি কেবল একটি সিগন্যাল যে আমাদের নিজের চিন্তাগুলোকে বুঝতে এবং তাদের সাথে মাইন্ডফুল থাকতে হবে। কেবল অল্প কিছু সচেতনতা এবং উদ্দেশ্যমূলক মনোযোগই যথেষ্ট। আমাদের শরীর এবং মনের গভীরতম সংযোগ তৈরি হয় আমাদের শ্বাসের মাধ্যমে। যখন আমরা চাপের মধ্যে থাকি, আমাদের শ্বাস প্রশ্বাস স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়। শ্বাস দ্রুত, উঁচু এবং অনিয়মিত হয়। এতে স্নায়ুতন্ত্র সিম্প্যাথেটিক মোডে চলে যায়, যেখানে আমরা অস্থির, উদ্বিগ্ন এবং মনোযোগহীন অনুভব করি। ক্রিস বেইলি বলেন, যখন আমরা শ্বাসের উপর মনোযোগ দিতে শিখি, তখন আমরা স্নায়ুতন্ত্রকে সচেতনভাবে নিয়ন্ত্রণ করতে পারি। ব্রেথ অ্যাওয়ারনেস একটি সহজ কিন্তু গভীরভাবে কার্যকর টুল, যা মনকে স্থির করে এবং ভেতরে শান্তিকে জাগিয়ে তোলে। মাইন্ডফুলনেস বা বর্তমান মুহূর্তে উপস্থিত থাকা আমাদের মনোযোগের ক্ষমতা বাড়ায়। যখন আমরা মাইন্ডফুল হই, আমরা আমাদের ভাবনার প্রক্রিয়ার পর্যবেক্ষক হয়ে যাই। তখন বুঝতে পারি যে আমাদের চিন্তাগুলো সবসময় সত্যি নয়। অনেক সময় এগুলো কেবল শিখে নেওয়া প্রতিক্রিয়া, যা আমাদের ভবিষ্যৎ বা অতীত নিয়ে উদ্বিগ্ন করে তোলে।
মাইন্ডফুলনেসের চর্চা আমাদের সেই ক্ষমতা দেয় যাতে আমরা চিন্তাগুলোকে বিচার না করে শুধু পর্যবেক্ষণ করতে পারি, প্রতিক্রিয়া প্রদানের বদলে সচেতন সাড়া দিতে শিখি। এই দক্ষতা উৎপাদনশীলতা এবং মানসিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত জরুরি। শ্বাস এবং মাইন্ডফুলনেসের অনুশীলনে প্রথম ধাপ হল ধীর সচেতন শ্বাস নেওয়া। কয়েক মিনিট শুধু নিজের শ্বাসের প্রতি মনোযোগ দিন। এই প্র্যাকটিস মনকে প্রশিক্ষণ দেয় যাতে বিভ্রান্তির মাঝেও ফোকাস ধরে রাখা যায়। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিটের মাইন্ডফুল ব্রিদিং আপনার মানসিক স্বচ্ছতা এবং আবেগ নিয়ন্ত্রণে চোখে পড়ার মতো উন্নতি আনে। মাইন্ডফুলনেস শুধু বসে করার মতো কোনো অনুশীলন নয়, দিনের নানা ছোট মুহূর্তেও এটি করা যায়, যেমন হাঁটার সময়, হাত ধোয়ার সময় বা কফি পানের সময় কেবল সেই কাজের প্রতি মনোযোগ দেওয়া। এই ছোট ছোট অভ্যাসই বড় মানসিক পরিবর্তনের ভিত্তি তৈরি করে। যত বেশি আমরা শ্বাস এবং মাইন্ডফুলনেসের অনুশীলন করি, ততই বুঝতে পারি যে উদ্বেগ ও স্ট্রেসের মূল কারণ হল নিয়ন্ত্রণহীন চিন্তা এবং বিক্ষিপ্ত সচেতনতা। মাইন্ডফুলনেস আমাদের সেই প্যাটার্ন চিনতে এবং ধীরে ধীরে পরিবর্তন করতে সাহায্য করে। এতে মন আরও নমনীয়, ফোকাসড এবং দৃঢ় হয়ে ওঠে। এই অধ্যায়ের মূল বার্তা হল, আমাদের মধ্যে সবসময় এই ক্ষমতা আছে যে আমরা আমাদের মনকে শান্ত, স্থির এবং কেন্দ্রীভূত রাখতে পারি। ব্রেথ এবং মাইন্ডফুলনেসের অভ্যাস ছাড়াও জীবন চলতে থাকে, কিন্তু এই টেকনিকগুলো আমাদের ইমোশনাল স্টেট এবং দৈনন্দিন পারফরম্যান্স দুটোকেই বদলে দিতে পারে। এটি শুধু একটি স্কিল নয়, বরং সচেতনভাবে বাঁচার একটি পদ্ধতি যা প্রতিটি মুহূর্তে উপস্থিতি ও স্বচ্ছতা এনে দেয়। আজকের দুনিয়ায় আমাদের মানসিক শান্তির ওপর সবচেয়ে বড় চাপ আসে আমাদের ইলেকট্রনিক ডিভাইস এবং সবসময় কানেক্টেড থাকার কারণে। প্রতিটি নোটিফিকেশন, প্রতিটি মেসেজ, প্রতিটি ইমেল মনের ভিতরে এক ধরনের অদৃশ্য সতর্কতা তৈরি করে। এইসব সতর্কবার্তা বারবার আমাদের নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে এবং আমরা নিজেদের মানসিকভাবে ভাঙা ও ছড়ানো অনুভব করতে শুরু করি। ক্রিস বেলি বলেন, ডিজিটাল ওভারলোড শুধু ডিস্ট্র্যাকশন নয়, এটি আমাদের ভিতরের কাজকে চুরি করে নেয় এবং উদ্বেগ ও অস্থিরতার জন্ম দেয়। ডিজিটাল ডিটক্স মানে শুধু ডিভাইস দূরে রাখা নয়, বরং সচেতনভাবে ঠিক করা কখন, কোথায় এবং কোন উদ্দেশ্যে আমরা প্রযুক্তি ব্যবহার করব। এই প্র্যাকটিস আমাদের সেই ক্ষমতা দেয় যে বাইরের ইনপুটগুলো আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে না পারে। যখন আমরা নোটিফিকেশন বন্ধ করি, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সীমা রাখি এবং উদ্দেশ্যপূর্ণভাবে প্রযুক্তি ব্যবহার করি, মন স্বয়ংক্রিয়ভাবে শান্ত হতে শুরু করে। বারবার ইম্পালসে ফোন খুলে দেখার অভ্যাস ছেড়ে দেওয়ার মাধ্যমে আমরা নিজেদেরকে বর্তমানে ফিরিয়ে আনি। এনভায়রনমেন্ট কন্ট্রোল শুধু ডিজিটাল ডিটক্সের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের শারীরিক ও মানসিক পরিবেশ দুটোই আমাদের ভিতরের কাজকে গভীরভাবে প্রভাবিত করে। যে ঘরে আমরা কাজ করি তার পরিষ্কার পরিচ্ছন্নতা, আলো, শব্দ এবং সাজানো গোছানো থাকা, এগুলো সরাসরি আমাদের মানসিক স্বচ্ছতা ও ফোকাসে প্রভাব ফেলে। ক্রিস বেইলি বলেন, অগোছালো বা অতিরিক্ত উত্তেজনামূলক পরিবেশ স্বয়ংক্রিয়ভাবে মনোযোগকে ছড়িয়ে দেয়। তাই সচেতনভাবে কর্মক্ষেত্রকে সরল, পরিষ্কার এবং সংগঠিত রাখা মনকে ফোকাসড ও শান্ত রাখতে সাহায্য করে। ডিজিটাল ডিটক্স এবং এনভায়রনমেন্ট কন্ট্রোল একসাথে কাজ করে। যখন বাইরের বিশৃঙ্খলা কমে, ভিতরের বিশৃঙ্খলাও নিয়ন্ত্রণে আসে। আমাদের মন প্রতিটি স্টিমুলাসকে প্রক্রিয়া করে। যখন স্টিমুলাস অনবরত ও অনিয়ন্ত্রিত হয়, তখন মন ক্লান্ত হয়ে পড়ে, আর সেই ক্লান্তি বাড়িয়ে তোলে উদ্বেগ, বিরক্তি এবং ডিস্ট্র্যাকশন। তাই ইনপুটগুলোর ওপর সচেতন নিয়ন্ত্রণ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। এই প্র্যাকটিস শুরুতে একটু চ্যালেঞ্জিং মনে হতে পারে, মনে হয় ফোন বা অ্যাপগুলো ছাড়া যেন কিছু হারিয়ে ফেলব, কিন্তু ধীরে ধীরে আমরা অনুভব করি যে নিরবিচ্ছিন্ন নোটিফিকেশন ছাড়াও মন নিরাপদ ও শান্ত থাকতে পারে। ছোট ছোট ধাপ দিয়ে শুরু করুন। দিনে কয়েক ঘন্টার জন্য ডিভাইস দূরে রাখুন, সোশ্যাল মিডিয়ার সময়সীমা ঠিক করুন এবং শুধু অর্থবহ বা উৎপাদনশীল কাজের জন্য প্রযুক্তি ব্যবহার করুন। ক্রিস বেইলি জোর দিয়ে বলেন, এই পরিবর্তন একদিনে আসে না, কিন্তু ধারাবাহিক অভ্যাসে ভিতরের কাজ ও ফোকাস স্পষ্টভাবে উন্নত হয়। ধীরে ধীরে বুঝতে পারবেন, দিনের সবচেয়ে শান্ত ও উৎপাদনশীল সময় সেই সময়টি যখন ইনপুটগুলো নিয়ন্ত্রিত থাকে এবং পরিবেশ সচেতনভাবে সাজানো থাকে। বাইরের পরিবেশ নিয়ন্ত্রণ আমাদের ভিতরে রেজিলিয়েন্স ও ফোকাসকে পুষ্টি দেয়। এটি আমাদের সেই ক্ষমতা দেয় যে বিশৃঙ্খলার মাঝেও আমরা কেন্দ্রীভূত ও সতর্ক থাকতে পারি। এই অধ্যায়ের মূল বার্তা হল, প্রযুক্তি ও পরিবেশ শুধু বাইরের টুল নয়, এগুলোর সাথে আমাদের মন গভীরভাবে সংযুক্ত।
সচেতন ডিজিটাল ডিটক্স এবং এনভায়রনমেন্ট কন্ট্রোল, এই দুইটিই আমাদের অভ্যন্তরীণ শান্তি ও উৎপাদনশীলতার ভিত্তি। যখন আমরা এই প্র্যাকটিসগুলোকে জীবনের সাথে একত্র করি, তখন উদ্বেগের মুহূর্তগুলো সহজে সামলানো যায় এবং আমরা প্রতিটি মুহূর্তকে সচেতনতা ও স্বচ্ছতার সাথে উপভোগ করতে পারি। চ্যাপ্টার 4, জার্নালিং অ্যান্ড মেন্টাল ক্ল্যারিটি। আমাদের মনে প্রতিদিন হাজারো চিন্তা আসে। যখন আমরা সেগুলোকে সাজাই না, তখন এইসব চিন্তা ধীরে ধীরে অন্তর্দ্বন্দ্ব ও মানসিক বিশৃঙ্খলায় পরিণত হয়। ক্রিস বেইলি বলেন, লেখালেখি বা জার্নালিং অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি টুল। মাইন্ডকে সংগঠিত করতে ও মানসিক স্বচ্ছতা পেতে জার্নালিং অসাধারণ সহায়ক। জার্নালিং শুধু কিছু শব্দ লিখে রাখা নয়, এটি একটি সচেতন চর্চা, যেখানে আমরা নিজের মনের কথা শুনে সেগুলোকে সাজানোভাবে কাগজে প্রকাশ করি। যখন আমরা আমাদের ভাবনাগুলো লিখে ফেলি, তখন সেগুলো আর শুধু মাথার ভেতরের শব্দ থাকে না, বরং দৃশ্যমান আকার পায়। এই প্রক্রিয়া আমাদের মস্তিষ্ককে হালকা করে এবং বারবার ঘুরে ফিরে আসা চিন্তা, দুশ্চিন্তা ও চাপকে অনেকটাই কমিয়ে দেয়। ধীরে ধীরে আমরা বুঝতে পারি যে আমাদের ভয়, টেনশন বা চিন্তাগুলো বেশিরভাগ সময়ই সাময়িক এবং সামলানো সম্ভব, যখন আমরা সেগুলোকে স্বীকার করে কাঠামোবদ্ধভাবে প্রসেস করি। জার্নালিংয়ের সবচেয়ে সুন্দর দিক হলো এটি করার কোনো বাধা ধরা নিয়ম নেই। কেউ সারাদিনের ঘটনা লিখে রাখে, কেউ কৃতজ্ঞতার তালিকা করে, কেউ নিজের ভয় বা উদ্বেগগুলো লেখে। এই ফ্লেক্সিবিলিটির কারণেই জার্নালিং যে কোনো ধরনের মনের জন্য সহজ ও কার্যকর। ক্রিস বেইলি বলেন, এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো ধারাবাহিকতা। প্রতিদিন মাত্র 5-10 মিনিট জার্নালিং করলেই দীর্ঘমেয়াদে অসাধারণ মানসিক স্বচ্ছতা ও শান্তি পাওয়া যায়। জার্নালিংয়ের আরেকটি সূক্ষ্ম মানসিক সুবিধা হলো এটি আমাদের অবচেতন মনকে উঠে আসতে সাহায্য করে। আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমাদের সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া কোন অভ্যন্তরীণ প্যাটার্ন দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু সেগুলো লিখতে শুরু করলে আমরা নিজের চিন্তার অভ্যাসগুলো চিনতে পারি। এই সচেতনতা আমাদের আরও ভাবনাপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করে, যেখানে আমরা তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দিয়ে শান্তভাবে সাড়া দিতে পারি। জার্নালিংয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আত্মপর্যালোচনা। আমরা শুধু ঘটনা বা চিন্তা লিখি না, সেগুলো নিয়ে ভাবি। এই চিন্তাভাবনা আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের আবেগ ও মানসিক অবস্থা কিভাবে বাইরের পরিস্থিতিও আমাদের অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার দ্বারা প্রভাবিত হয়। সময়ের সাথে সাথে আমরা নিজেদের এমনভাবে প্রশিক্ষিত করতে পারি যে চাপ বা দুশ্চিন্তার মুহূর্তেও পর্যবেক্ষকের অবস্থানে থাকতে পারি এবং ভিতরে শান্তি অটুট রাখতে পারি। ক্রিস বেইলি বলেন, মানসিক স্বচ্ছতা শুধু বাইরের জিনিস গুছিয়ে রাখলেই পাওয়া যায় না, এটি আসে আমাদের ভেতরের প্রসেসিং এবং সচেতনতা থেকে। জার্নালিং এই অভ্যন্তরীণ প্রক্রিয়ার সেতু বন্ধন। এটি আমাদের ভাবনা, আবেগ ও অগ্রাধিকারের মধ্যে সামঞ্জস্য তৈরি করতে সাহায্য করে। নিয়মিত জার্নালিং করলে মনের বিশৃঙ্খলা কমে যায় এবং আমরা আরও ফোকাসড, শান্ত ও উৎপাদনশীল হয়ে উঠি। এই অধ্যায়ের মূল বার্তা হল, জার্নালিং কেবল লেখালেখি নয়, এটি একটি সচেতন অভ্যন্তরীণ চর্চা। এটি আমাদের মন পরিষ্কার করতে, চিন্তা সংগঠিত করতে এবং আত্মসচেতনতা বাড়াতে সাহায্য করে। ধারাবাহিকভাবে এটি অনুশীলন করলে মনের মধ্যে স্বাভাবিক এক শান্তি তৈরি হয় এবং আমরা দিন ও সিদ্ধান্তগুলো আরও স্বচ্ছতা এবং উপস্থিতির সঙ্গে নিতে পারি। পরবর্তী অধ্যায়, একটি শান্ত দৈনন্দিন রুটিন তৈরি করা। মানসিক শান্তি শুধু আলাদা কিছু প্র্যাকটিসের উপর নির্ভর করে না, এটি আমাদের দৈনন্দিন অভ্যাস ও রুটিনের সঙ্গে গভীরভাবে যুক্ত। ক্রিস বেইলি বলেন, একটি সুগঠিত এবং সচেতন রুটিন আমাদের মনের জন্য এক ধরনের পূর্বানুমানযোগ্য ছন্দ তৈরি করে, যা উদ্বেগ কমায় এবং ফোকাস বাড়ায়। শান্ত রুটিন মানে প্রতিটি মুহূর্ত নিখুঁতভাবে পরিকল্পনা করা নয়, বরং এমনভাবে দিনটিকে সাজানো যা আমাদের ভেতরে শান্তি ও উৎপাদনশীলতা দুটোই বজায় রাখে। সকালের রুটিন এই প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ঘুম থেকে ওঠার পর কয়েকটি সচেতন পদক্ষেপ নিলে আমাদের স্নায়ু ব্যবস্থা স্থিতিশীল হয় এবং দিনটি শুরু হয় স্পষ্টতা এবং শান্তির সঙ্গে। শ্বাস প্রশ্বাসে সচেতনতা, হালকা স্ট্রেচিং বা কয়েক মুহূর্তের মাইন্ডফুলনেস, এসব আমাদের শরীর ও মনকে সংকেত দেয় যে আজকের দিনটি নিয়ন্ত্রণে, মনোযোগী ও উপস্থিত থাকবে। ক্রিস বেইলি বলেন, দিনের এই সচেতন শুরু পুরো দিনের মানসিক অবস্থাকে প্রভাবিত করে, কারণ মনের অভ্যাসগত প্যাটার্নগুলো এখান থেকেই শেখে। কর্মদিবস চলাকালীনও শান্ত রুটিন বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। এটা শুধু কাজ সম্পূর্ণ করার বিষয় নয়, বরং আমাদের মানসিক শক্তিকে কিভাবে পরিচালনা করছি তার বিষয়। নিয়মিত বিরতি, ছোট হাঁটা আর মাইন্ডফুলনেস অনুশীলন, এই ছোট ছোট বিরতিগুলো মনকে রিসেট করে।
যখন আমরা সচেতনভাবে বিরতি নিই তখন আমাদের মন অতিরিক্ত উত্তেজনা থেকে বাঁচে এবং ফোকাস স্বাভাবিকভাবেই বেড়ে যায়। পরিবেশ নিয়ন্ত্রণ, যেমন গোছানো ওয়ার্কস্পেস এবং কম বিভ্রান্তি, এই রুটিনের গুরুত্বপূর্ণ অংশ। সন্ধ্যার রুটিনও সমান জরুরি। দিনের শেষে আমাদের মন ক্লান্ত ও ওভারথিঙ্কিংয়ের অবস্থায় থাকে। শান্ত সন্ধ্যার রুটিনে রিফ্লেকশন, জার্নালিং এবং ডিজিটাল ডিটক্স থাকা উচিত। এটি আমাদের দিন জুড়ে জমে থাকা মানসিক কার্যকলাপকে প্রসেস করতে সাহায্য করে এবং রাতে শান্ত অবস্থায় যেতে প্রস্তুত করে। হালকা বই পড়া, মেডিটেশন বা শুধু নীরব মুহূর্ত মনকে গভীর ঘুম ও পরের দিনের জন্য প্রস্তুত করে। ক্রিস বেইলি বলেন, শান্ত দৈনন্দিন রুটিন শুধু আলাদা আলাদা অনুশীলন নয়, বরং সেগুলোর ধারাবাহিক একই ভবন থেকে তৈরি হয়। এই রুটিন আমাদের নমনীয়তাও দেয়। বাইরের বিশৃঙ্খলা থাকা সত্ত্বেও আমরা নিজের ভেতরের তাললয়ে স্থির থাকতে পারি। ধীরে ধীরে এই অনুশীলন আমাদের অবচেতন মনে বসে যায় এবং আমরা স্বাভাবিকভাবেই শান্ত, কেন্দ্রীভূত ও উৎপাদনশীল হয়ে উঠি। রুটিনের সবচেয়ে সূক্ষ্ম কিন্তু গভীর প্রভাব হলো এটি আমাদের মনকে অভ্যাসগত শান্তি শেখায়। যখন আমরা পুনরাবৃত্ত অনুশীলনের মাধ্যমে শান্ত অভ্যাস গ্রহণ করি তখন উদ্বেগের স্বয়ংক্রিয় ট্রিগার কমে যায়। আমরা বাইরের উদ্দীপনার প্রতি কম প্রতিক্রিয়াশীল এবং আরও সচেতনভাবে প্রতিক্রিয়া দিতে শিখি। যা আগে আলাদা ও কঠিন মনে হতো, এখন সহজেই অর্জনযোগ্য মনে হয়। এই অধ্যায়ের মূল বার্তা হলো মানসিক শান্তি এবং উৎপাদনশীল জীবন শুধু টেকনিক দিয়ে আসে না, বরং সচেতন, গঠিত এবং মাইন্ডফুল দৈনন্দিন রুটিনের মাধ্যমে তৈরি হয়। যখন আমরা এটি গ্রহণ করি তখন আমাদের মন স্বতঃস্ফূর্তভাবে স্বচ্ছতা, ফোকাস এবং স্থিতিশীলতার সাথে কাজ করে। শান্ত রুটিন শুধু অভ্যাসের সমষ্টি নয়, বরং একটি ইচ্ছাকৃত জীবনযাপন যা আমাদের প্রতিদিনকে সচেতনতা, ভারসাম্য এবং পরিপূর্ণতায় ভরিয়ে দেয়। আমরা প্রায়ই ভাবি, আমি খুব ব্যস্ত, আমার মন শান্ত হতে পারে না। কিন্তু সত্য হলো, মনের শান্তি কোনো বিলাসিতা নয়, এটি প্রয়োজনীয়তা। ক্রিস বেইলি বলেন, কয়েক মিনিটের সচেতন মনোযোগ এবং ছোট অনুশীলনে আপনি আপনার মনকে পুনর্গঠন করতে পারেন। আরফের মতো গল্পগুলো আমাদের দেখায়, যখন আমরা নিজের ভেতরের জগৎকে যত্ন করি তখন বাইরের দুনিয়াও নিয়ন্ত্রণযোগ্য মনে হয়। তাহলে আজ আপনি কি করবেন? শুধু পরের নোটিফিকেশন বা ডেডলাইনে হারিয়ে যাবেন, নাকি নিজের মনকে কয়েকটা শান্ত মুহূর্ত দেবেন? যদি আপনি এই ভিডিওটি পুরো শুনে থাকেন, আজই জীবনে একটা ছোট্ট পদক্ষেপ নিন। 5 মিনিট শ্বাস প্রশ্বাসের অনুশীলন, 10 মিনিট জার্নালিং বা শুধু ফোন দূরে রেখে নীরবে বসে থাকা। শান্তি, ফোকাস এবং উৎপাদনশীলতা আপনার হাতেই। আপনাকে শুধু এগুলো নিজের জন্য বেছে নিতে হবে। যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে শেয়ার করুন। হয়তো আরেকজনের আজ ঠিক এই শান্ত মুহূর্তের প্রয়োজন। ধন্যবাদ।